আরো একটা জিনিস দেখেন, ষড়যন্ত্রটা কিভাবে হলো। যেই ছেলেটা আপনার হাদিকে মারলো, সে ওই দিনও হাদির পাশে বসা ছিল, তার কয়েকদিন আগে থেকেই সে হাদির সাথে আছে। অথচ এই ছেলেটা ডাকাতি করতে গিয়ে 3 মাস আগে গ্রেপ্তার হয়েছিল, আবার তাকে শীষের মনির বের করে নিয়েছে। কথাটা রিপিট করলাম এই কারণে, সাইদেরটা যেমন পরিকল্পনা করে করা হয়েছিল, হাদিরটাও একইভাবে পরিকল্পনা করা, এবং যে লাশ তাদের প্রয়োজন সেই লাশ তারা নিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত তারা সফল না হবে, এই লাশের রাজনীতি কিন্তু চলতে থাকবে। এই হাদিকে দিয়েও যদি তারা তাদের বিপ্লবী সরকার গঠন না করতে পারে, নির্বাচন হওয়ার প্রক্রিয়াতে আগায়, আগামী কিছুদিনে আরো কিছু লাশ তারা ফেলবে। কারণ তারা কোনোভাবেই ভোটের রাজনীতিতে গিয়ে ক্ষমতায় যাওয়ার যেহেতু কোনো সুযোগ তাদের নেই, এবং গতকালকে এই মব দিয়ে এই অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা যা ঘটতেছে, সবকিছুর বিরুদ্ধে কিন্তু গতকালকে মির্জা ফখরুল কথা বলেছে। মির্জা আব্বাস গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বলে যাচ্ছে যে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসার ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় সংকট তৈরি হচ্ছে। সুতরাং বিএনপি রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করার তাদের শক্তি আছে, তাদের ভোট আছে, তাদের কর্মী বাহিনী আছে, কিন্তু জামাত যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, জামাতের আমিরের ঘোষণা 60 লক্ষ সেনা আমাদের তৈরি আছে, সেই 60 লক্ষ সেনার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তো বাংলাদেশ সেনাবাহিনীর নাই। তাহলে বিএনপি কিভাবে? রহিম মৌলানা তিনি ঘোষণা দিয়েছেন এর বিচার না হওয়া পর্যন্ত, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেওয়া হবে না। কে বলেছে এটা? গোলাম মাওলা রনি না, রহিম, মৌলানা রহিম বলে একজন ইয়েতে এইখানে শাহবাগের ওইখানে। আচ্ছা, এটা তো আপনি দেখেন, মানে হাদির হত্যার মারা যাবার খবর আসার পরে এনসিপি শহীদ মিনার দখল নিল। এনসিপি দীর্ঘক্ষণ ওখানে স্লোগান দিয়ে গেল, আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বদলা নিব, কি নির্বাচন না, আজাদি আজাদি আজাদি, এই সমস্ত স্লোগান দিল। ঠিক 11টার সময় সাদিক কায়েমের নেতৃত্বে শিবির এসে শহীদ মিনারে অবস্থান নিল। সারা রাত শাহবাগে তারা অবস্থান নিয়েছে, সারা রাত তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে, যাতে বিএনপি কোনোভাবেই এই জায়গাগুলোতেও আসতে না পারে। সুতরাং বর্তমানে রাজনীতির মাঠে বাংলাদেশের পক্ষে একটি রাজনৈতিক শক্তি যদি থাকে, এবং যদি সত্যিকার অর্থে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নেয়, কারণ তারা তো বুঝতে পারছে যে বিএনপিকেও ক্ষমতায় না আসতে দেওয়ার প্রক্রিয়া জামাতের আছে এবং সেই প্রক্রিয়াতেই তারা এগোচ্ছে, তাহলে বিএনপিকে মোকাবেলা করার শক্তি যেহেতু জামাতের নাই, সুতরাং তারা যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করবে। এবং এরকমও হওয়ার সম্ভাবনা আছে যে এই যে লাশগুলো ফেলতে শুরু করবে, এর ভেতরে বিএনপিরও কিছু নেতার লাশ তারা ফেলবে, যাতে বিএনপির সঙ্গে জামাতের যুদ্ধটা শুরু হয়ে যায়। এবং এই পরিস্থিতি তৈরি করে নিরাপত্তাহীনতার কথা বলে ইলেকশন থেকে সরে দাঁড়িয়েছেন, এমনকি দেশের ফুয়াদও ইলেকশন কমিশনে গিয়ে নিরাপত্তার সমস্যার কথা বলেছেন। আপনি দেখবেন কয়েকদিন আগে রাশেদকে তার এলাকায় গিয়েছিল ইয়েরা দৌড়ানি দিয়ে, মানে তাকে দৌড়ানি দিয়ে কাদায় ফেলে দিয়েছে বিএনপি নেতারা। এখন মানে অনেকগুলো ধাপের ষড়যন্ত্রের ধাপ তারা তৈরি করেছে। 5 আগস্ট ছিল মাত্র প্রথম ধাপ, ধীরে ধীরে তারা চরিত্র উন্মোচন করেছে। তারা যে মূলত মুক্তিযুদ্ধের পরাজিত হওয়ার প্রতিশোধ তারা নিতে চায় সেটা তারা স্পষ্ট করেছে। এখন আন্তর্জাতিক চাপ আছে নির্বাচনের, নির্বাচন যদি করে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে,
ভোটের রাজনীতিতে জামাতে আসার কোনো সুযোগ নেই। সুতরাং নির্বাচন বিপ্লবী সরকার গঠন করা অথবা নির্বাচন বাতিল করে ডক্টর ইউনূসকেই দীর্ঘ সময় ক্ষমতায় রাখা, এটাই হচ্ছে জামাতের এখন মূল রাজনীতি। সেটা করার জন্য তাদের যত ধরনের ষড়যন্ত্র করতে হয় তারা সেটা করবে, এবং আরো কিছু লাশ তারা ফেলবে, এবং যে কোনো মূল্যে বিএনপির সাথে মুখোমুখি সংঘর্ষে যাওয়ার জন্য তারা প্রস্তুত হবে। আর সেনাবাহিনী কালকে জানাজা পর্বটা খুব গুরুত্বপূর্ণ, তাই তো? কালকের জানাজা পর্ব খুব গুরুত্বপূর্ণ, এবং জানাজার ওখানে যদি ঘোষণাই দিয়ে দেয় যে মির্জা আব্বাসের লোকজনও এই মির্জা আব্বাস ওই আন্দোলনের সঙ্গে, এই হত্যার সঙ্গে জড়িত, তাহলে বিএনপির সাথে লড়াই করার ক্ষেত্রটা পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এবং কালকে ওখান থেকে যদি বের হয়ে বিএনপি অফিসগুলো ভাঙচুর শুরু করে জেলায় জেলায়, ঢাকায় ওদের পল্টনের অফিস যদি ভেঙে ফেলার প্রক্রিয়া করে, তাতে কিন্তু অবাক হবেন না, বিস্মিত হবেন না। কারণ যে পিনাকি বলে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট গুড়িয়ে দাও, সেখানে কিন্তু সে বলছে পল্টন অফিসও গুড়িয়ে দাও। পল্টনে কার অফিস? বিএনপির অফিস। পল্টনে তো আওয়ামী লীগের অফিস না। সুতরাং কোনো কিছুকেই আমরা কোনো সন্দেহের ঊর্ধ্বে কোনো কিছুকেই রাখতে পারছি না। জামাতের ক্ষমতায় থাকাকে দীর্ঘায়িত করা কিংবা জামাতকে অফিসিয়ালি ক্ষমতায় আনা, এটির প্রক্রিয়ায় যা যা করণীয় তারা করবে। প্রথম বিপ্লবী সরকার ব্যর্থ হলে নির্বাচন বাতিল করে ইউনূস সরকারকে ক্ষমতায় রাখা, ইউনূস সরকারকেও যদি ক্ষমতায় না রাখতে পারে, নির্বাচন যদি হয়েই যায়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের ভোট, ভারত বিদ্বেষীদের ভোট, মৌলবাদীদের ভোট এবং আওয়ামী লীগের যারা ভোট দিতে যাবে না, অনুপস্থিত ভোটারদের ভোট, এই কাস্টিং করিয়ে তারা ক্ষমতায় আসার প্রক্রিয়ায় যাবে। সুতরাং আগামী 2 মাস বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের, আমি এই সেন্টেন্সটা শেষ করি। এইখানে যতক্ষণ পর্যন্ত না তারা এই জায়গাটা সফল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা থেমে থাকবে না। এবং আগামী 2 মাস এতটাই গুরুত্বপূর্ণ, যেই গুরুত্বপূর্ণ 2 মাসের ভেতরে বাংলাদেশ থাকবে কি থাকবে না, এটি আসলে নিশ্চিত হবে। এই যে বলছিলেন আমাদের বন্ধু অমির রহমান পিয়াল, তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে পিনাকি ভট্টাচার্য সুরেশ ভট্টাচার্য নামে বাংলাদেশে এসেছেন এবং তিনি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তো চেয়েছে আন্দোলনকারীরা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে না। আর অমির রহমান পিয়ালের ব্যাপারে আমি যতটুকু জানি, এটুকু বলতে পারি, তার নিজস্ব সোর্স আছে এবং সেই সোর্স গুলো অথেন্টিক। পিনাকির যেমন সোর্স আছে, ইলিয়াসের যেমন সোর্স আছে, ঠিক একই রকম ভাবে আমাদের যারা ব্লগার ছিল, যারা ছাত্র জীবনে রাজনীতি করেছে, পরবর্তীতে সরাসরি জাতীয় রাজনীতির সঙ্গেও ছিল, কিন্তু গণজাগরণ মঞ্চ এবং তার আগে পরের সময়ে যারা নাকি বাংলাদেশের হয়ে কাজ করে ব্লগার হিসেবে, তাদের মধ্যে আমির রহমান পিয়াল একটি গুরুত্বপূর্ণ নাম। সুতরাং তার এই ইনফরমেশন দেয়াকে আমি নাকচ করতে পারি না। আমার মনে হয় এরকম হতেও পারে। শেষ করবো আগাম, আপনি কোনো আরো কিছু যুক্ত করতে চান? আমার কাছে শুধু এইটুকুই মনে হয় যে ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার যে প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশ আছে, সেটি বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করবে। আর সত্যিকার অর্থে ভারত বিদ্বেষী জাতি হিসেবে যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না
এটা আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সময়ে ভারত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল স্বাধীন রাষ্ট্র পাবার জন্য, স্বাধীন রাষ্ট্রের মূল চেতনা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, সংবিধানের এই চাল মূল নীতির বাংলাদেশে ফিরে যাবার জন্য যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধে ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে এবং তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা সেই সহযোগিতা নিয়ে বাংলাদেশকে পুনরুদ্ধারের যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমার আহ্বান থাকবে, যারা এখনো কথা বলছেন না দেশে, তারা যদি কথা বলতে না থাকেন, শুরু না করেন, আর কোনোদিন হয়তো আপনারা কথা বলতে পারবেন না। আর যারা এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেরা সুসংগঠিত হন, আমরা সকলে মিলে বাংলাদেশটাকে উদ্ধার করব। সেই যুদ্ধ আরো বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু দেশটাকে বাঁচাতে হলে এ দফায় লড়তে হবে, জিততে হবে। জয়ের কোনো বিকল্প নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আবৃত্তি করবেন কেন? আজকে মাথায় কিচ্ছু কাজ করতেছে না, মানে ছায়ানট যখন পুড়িয়ে ফেললো না, মানে আমি বলছি যে দেখেন, রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হবে না। উদীচীর প্রধান কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ওটাই তো আপনাকে বললাম, উদীচীর কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, ওরা, আমি তো বললাম ওটা আপনাকে, এবং জেলায় জেলায়ও দেওয়া হচ্ছে। উদীচী হচ্ছে এমন একটা সাংস্কৃতিক সংগঠন যাদের প্রত্যেকটা জেলাতে সংগঠন আছে, উপজেলা লেভেলে আছে। আর ছায়ানট, উদীচী তাদের সঙ্গে আন্দোলনে ছিল না, উদীচী কিন্তু 5 আগস্টের আন্দোলনের ভেতর, মানে জুলাই আগস্টের আন্দোলনের ভেতর দিয়ে কিন্তু উদীচী দুই ভাগ হয়ে যায়। কিন্তু একটা অংশ জুলাই আন্দোলনের পক্ষে নেমেছিল যারা কট্টরপন্থী, আরেকটা অংশ জুলাই আগস্টের পক্ষে নামে নাই, তারা বিরুদ্ধে গিয়েছিল। এবং তারা দুই পক্ষ কিন্তু কমিটি, আলাদা কমিটি গঠন করেছে। সুতরাং উদীচীর ভেতরে দুইটা সত্তা আছে, কিন্তু যেই সত্তাটা মূল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, যাদের জেলা লেভেল পর্যন্ত আছে, উদীচীকে ধ্বংস করে দিবে। ছায়ানট কিন্তু শুধু ছায়ানট না, ছায়ানটের সারা দেশে কোনো শাখা নেই, কিন্তু ছায়ানটের মাধ্যমে যে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গঠন করা হয়, সারা বাংলাদেশে কিন্তু রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদেরও সংগঠন আছে, কমিটি আছে। সুতরাং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং উদীচী, এটি এই কারণেই বাংলাদেশে আক্রমণের শিকার। যে কারণে আক্রমণের শিকার বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা, বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ওরা কিন্তু গণজাগরণ মঞ্চ সহ যাদেরকে নিধন করার তালিকা তৈরি করেছিল 37টা সংগঠনের, তার মধ্যে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দুটি সংগঠনই আছে। আমাদের অনেক ফেডারেটিভ বডি, কিন্তু তার ভেতরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, এই দুটো সংগঠন আছে। এবং সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, ওই দুইটা সংগঠনেরই আমি বর্তমানে সাধারণ সম্পাদক। তো এখন আমরা কতটা নিরাপদে আছি বুঝতেই পারছেন, এবং আমাদের জন্য এই লড়াইটা কত বেশি জরুরি, এবং এই লড়াইয়ে জেতার কোনো বিকল্প নাই। কথাটা যে বলি, এই কারণে বলি, এটি কোনো ব্যক্তির বিষয় নয়, এটি কোনো পরিবারের বিষয় নয়, বিষয়টা এখন দেশের, দেশটাকে বাঁচাতে হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে হাদির ঘটনাটা ঘটলো, হাদির হত্যাকাণ্ড হলো, এবং তারপর থেকে ক্রমশ হাদির গুলি খাওয়া থেকে হাদির মৃত্যু, এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু তারা যে প্রস্তুতিটা নিয়েছে, সেই প্রস্তুতিটার রেজাল্ট কিন্তু আমরা আপনারা দেখতে পেলাম, বা সারা বিশ্ব দেখতে পেল, যে মব তৈরি করে একদমই সকল স্থাপনাগুলোকে ভেঙে দেয়া,
প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো জুলাই আন্দোলনের পক্ষে ছিল। ছায়ানট পুড়িয়ে দেওয়া হলো, নুরুল কবির তাকে পর্যন্ত আক্রমণ করা হলো। এই প্রক্রিয়াটা পুরোটাই একদমই প্রস্তুত করেছে তারা, এবং সেই প্রস্তুতিটা নেয়ার পরেই কিন্তু হাদি মারা গেছে এই ঘোষণাটা এসে। এখন আসলে হাদিটা কে? হাদির মৃত্যু কেন ঘটানো হলো? আপনার কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যে এই যে জুলাই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনের সময়ে যারা ষড়যন্ত্র করেছে তারা কিছু আইকনিক ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করেছে। যেমন আবু সাইদ, এই যে 2 হাত প্রসারিত করে বন্দুকের সামনে দাঁড়ানো, এটি কিন্তু বিপ্লবের চরিত্র। বিপ্লবীরা এভাবে দাঁড়ায় বন্দুকের নলের সামনে। তো এটি একটি আইকনিক ক্যারেক্টার। আবু সাইদকে তারা একদমই ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে আইকনিক ক্যারেক্টার তৈরি করে। তারপরে তার বুকে ছড়া, বহুবার বলেছি, 7টা ছোট টুকরা লাগে বন্দুকের ছড়াগুলি, যেটাতে আসলে পাখিও মারা যায় না। তারপরে তাকে নিয়ে গিয়ে 4 ঘন্টা পরে তাকে হত্যা করা হয়, মাথা থেতলে দেওয়া হয়, অন্ডকোষ থেতলে দেওয়া হয়, তাকে হত্যা করা হয়, এবং সেই লাশটা নিয়ে আন্দোলন শুরু হয়। এবং মূলত ঢাকা শহরে এই আন্দোলনটা কেন্দ্র করে হয়, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় এগুলো নেমে আসে, স্নাইপার দিয়ে তারা গুলি করে, এবং 5 আগস্ট ঘটে। হাদি আরেকটি আইকনিক ক্যারেক্টার তৈরির প্ল্যানের ভেতরে ছিল। যেমন তার কিন্তু খুব বাজে ভাষায় যে বক্তৃতাটা গোপালগঞ্জের ঘটনার পরে, সেই ভাষা আসলে ব্যবহার করার মতো না। তারপরেও মানে এখন ইয়েটা এরকম দাঁড়িয়েছে সময় যে আমি আমার রুচিবোধের বাইরে বেরিয়ে এসেও কথা বলতে গেলে সেই সমস্ত কোট আনকোট করতে হয়। কোট আনকোট হচ্ছে শাওয়া মাওয়া ভাঙ্গা ফেলবো, তারপরে অমকের পোলা, এই শব্দটা আর ব্যবহার করলাম না। এই যে হাদির একটা আইকনিক ক্যারেক্টার তৈরি হওয়া, এবং হাদিকে দিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে ওই মানুষটার পক্ষে নেয়া, এবং তাকে ঢাকা শহরের আসনে নির্বাচন করানোর প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে একটা ক্যারেক্টার তৈরি করা হলো, এবং সেই ক্যারেক্টারটাকে হত্যা করা হলো। যেরকম 5 আগস্ট মানে জুলাই আবু সাইদকে আইকনিক ক্যারেক্টার করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, হাদিকেও কিন্তু একই রকম ঘটনা ঘটানো হলো। এবং এই পুরো ঘটনাটার পেছনে কারা আছে সেটা তো স্পষ্ট। কারণ হাদি গুলি খাওয়ার সাথে সাথে মির্জা আব্বাসকে ব্লেম করা হলো। আবার হাদির মৃত্যুর পরে শিবিরের ডাকসুর ভিপি সাদিক কায়েম বলল হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য ঢাকা 8-এ সে নির্বাচন করবে। এখন এই পুরো প্রক্রিয়াটা জামাত কেন ঘটাচ্ছে? সেটা হচ্ছে জামাতের তো নির্বাচন করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এখন নির্বাচনী প্রক্রিয়াটা বাতিল করার জন্য, যেহেতু বিএনপি পুরোপুরি নির্বাচনে নেমে গেছে এবং তারেক জিয়াও দেশে আসতেছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং নির্বাচনী প্রক্রিয়ায় যদি জামাত যায়, তাহলে ইসলামী জঙ্গিদেরকে নিয়ে, ইসলামিস্ট দলগুলোকে নিয়ে বিএনপির বিরুদ্ধে জামাতের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই, জয়ী হবার কোনো সুযোগ নেই। তাহলে জামাতের কাছে একটাই পথ, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে নির্বাচন বানচাল করা। এবং 5 আগস্টে তারা যে একটি সাংবিধানিক সরকার গঠনের প্রক্রিয়াতে গিয়েছিল, বিপ্লবী সরকার তারা গঠন করতে পারে নাই। এই বিপ্লবী সরকার গঠন করার জন্যই কিন্তু তাদের এই পুরো আয়োজনটা তাদের চলছে। এখন তারপরেও যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে জামাত কি ন্যারেটিভ নিয়ে যাবে? জামাত একটা ন্যারেটিভ নিয়ে যেতে পারে, যে ন্যারেটিভটা 70-এর নির্বাচনের সময় ছিল। মুসলিম লীগাররা যারা ভারত বিদ্বেষী ছিল, 1947-এ দেশভাগের পরে যারা পশ্চিমবঙ্গ ছেড়ে বা আসাম ছেড়ে মুসলমানরা বাংলাদেশে আসে, তারা যেমন ভারত বিদ্বেষী। আবার মুসলিম লীগ যারা করতো ওই সময়,
ন্যাপ তোহা যারা করতো, সাম্যবাদী দল যারা করতো, তারা ভারত বিদ্বেষী। সুতরাং ভারত বিদ্বেষ এই একটা সেন্টিমেন্ট তৈরি করলে জামাতের ভোট বাড়বে, এরকম একটি ধারণা তাদের আছে। আর আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে যদি রাখে, তাহলে যেহেতু আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে তারা ভোট বর্জন করবে, ভোট দিতে যাবে না, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, যদি না পারে তাহলে ভোট বর্জন করবে, ভোট কেন্দ্রে যাবে না। তাহলে এই যে যাবে না ঘোষণা দিল বাংলাদেশের 40% ভোটার, এই ভোটগুলোকে কিন্তু জামাত কাস্ট করাবে। যেমনি ভাবে 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির করেছে, ওই একই প্রক্রিয়া। অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা এবং আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে জামাতের ব্যালট বাক্সে কাস্ট করানো, এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাতের লড়াইয়ের একটা অন্যতম কৌশল। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার পুরো আয়োজনটা হচ্ছে আগামী নির্বাচন হয় বানচাল করবে, বিপ্লবী সরকার গঠন করবে, ততক্ষণ পর্যন্ত এই যে মব আন্দোলন, জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড এগুলো চলতে থাকবে। আর যদি এরপরেও ব্যর্থ হয়, তাহলে ভারত বিদ্বেষী একটা ন্যারেটিভ নিয়ে জামাত সামনে আসবে, যেখানে ইসলামিস্ট দলগুলোকে তারা পাবে, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে পাবে, এবং যারা তথাকথিত বাংলাদেশের রাজনীতিতে নিরপেক্ষ বলে দাবি করে, সেই মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ, তাদেরকে জামাতের পক্ষে না, এবং আওয়ামী লীগের ভোট ব্যাংককে জামাত ব্যবহার করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। কারণ তারা জানে যে বাংলাদেশে যদি কোনো না কোনো ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসলে জামাতের কিন্তু আর কোনো রক্ষা নেই। সুতরাং এটাও তাদের জন্য বাঁচা মরার লড়াই। আওয়ামী লীগের জন্য যেমন বাঁচা করতে, কালকে রাতে যখন আসে, যে কালকে যে মিছিল গুলো প্রথম বের হয়, শাহবাগের দিকে মিছিলে আমি স্লোগানটা শুনেছি, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আজকে কিন্তু শাহবাগের যে সমাবেশ, ওইখানে কিন্তু এটাই মূল একটা স্লোগান ছিল। আমি আপনাকে ওই কারণে ভারতীয় সাংবাদিক গৌতম নায়ারি নিয়ে আজকে অনুষ্ঠানে ছিলেন, তারা একটা পেপার পেয়েছেন বিপ্লবী সরকারের 13 দফার একটা ইয়ে, এবং বাইরে থেকে সাংবাদিক আজকে একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তাদের প্রস্তুতিটা হচ্ছে কালকে জানাজার নামাজে বিশাল একটা জনসমাবেশ ঘটিয়ে সেখানে বিপ্লবী সরকার ঘোষণা দেয়। বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার প্রক্রিয়াতে তারা যাবে, তার কারণ আমি আপনাকে স্পষ্টভাবে বললাম তো, ওদের প্রথম লক্ষ্য হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা। কারণ একমাত্র বিপ্লবী সরকার গঠন করলেই দীর্ঘ সময়ের জন্য জামাত ক্ষমতায় থাকতে পারবে, এবং একটি সরকার পরিবর্তন করা, একটি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, অথবা ষড়যন্ত্র করে সরকারের পরিবর্তন করানো বা রেজিম চেঞ্জের যে পলিটিক্স, সেখানে কিন্তু 3টা বিষয় গুরুত্বপূর্ণ থাকে। একটা হচ্ছে দেশের জনগণ। 2024-এর 5 আগস্টের পর থেকে গত 17 মাসে বাংলাদেশের জনগণের যেইটুকু অংশ জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল কোটা কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে, তারা কিন্তু 90% বেশি জনমত এখন এই সরকারের বিপক্ষে। তাহলে আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য সাধারণ জনগণের ম্যান্ডেট তারা পাবে না। আন্তর্জাতিক মানে যারা নাকি ভূ রাজনৈতিক ইয়েগুলো নিয়ন্ত্রণ করে, সেই বহির্বিশ্বের সমর্থন, এটিও কিন্তু একটি সরকার পতনের জন্য তাদের সহায়তাটাও গুরুত্বপূর্ণ। যেটা 2005 জুলাই আগস্টের সময় আমেরিকা তাদের পক্ষে ছিল,
কিন্তু ধীরে ধীরে কিন্তু আমেরিকা এই জায়গা থেকে সরে এসেছে। তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর রেজিম চেঞ্জের রাজনীতিতে থাকবে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়ন একই সময়ে ইউক্রেনে $112 বিলিয়ন ঘোষণা দিল রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করার জন্য। কারণটা কি? কারণ হচ্ছে রাশিয়া ভারতের সঙ্গে চুক্তি করেছে, আবার ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। সুতরাং বৈশ্বিক রাজনীতির তিনটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র বা পাওয়ার সেন্টার এখন একসঙ্গে অবস্থান করতেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ওই যে ইউক্রেনের পক্ষে দাঁড়ালো, এইটারই আরেকটা ভার্সন হচ্ছে বাংলাদেশে কিন্তু তারা ইউনুসকে পুরোপুরি সমর্থন এখনো দিয়ে যাচ্ছে। ইংল্যান্ডও ইউনুস সরকারের পেছন থেকে সরে গেছে। ইউরোপীয় ইউনিয়ন এই ডক্টর ইউনুস সর্বশেষ ফ্রান্সে তার হচ্ছে স্থায়ী অবস্থান, এবং ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নকে এক জায়গায় করে যখন সারা বিশ্ব বলছে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আর ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে গ্রেপ্তারের জন্য কোনো মামলা লাগবে না। মায়ের নামে মামলা দিয়েছে, মাকে পুলিশ ধরার জন্য খুঁজতেছে, তার 7ম শ্রেণীতে পড়া ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই একমাত্র ইউরোপীয় ইউনিয়নই কিন্তু এই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানে ফ্যাক্টর গুলোর বেশিরভাগ ফ্যাক্টর ডক্টর ইউনূসের সাথে নেই। এটি গেল সেকেন্ড। থার্ড হচ্ছে সেনাবাহিনীর সমর্থন লাগবে। এই পুরো প্রক্রিয়াতে একমাত্র এই ইসলামিস্টদের পক্ষে এবং জামাতে ইসলামীর পক্ষে, ভারত বিদ্বেষীদের পক্ষে সমর্থন আছে সেনাবাহিনীর, এবং এই সেনা প্রধান এবং তার পরবর্তীতে যে সেনা প্রধান হবে তাদের প্রত্যেকের বক্তব্য এবং আন্তর্জাতিক কানেকশনের মধ্য দিয়ে এটি বোঝা যাচ্ছে যে এরা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা চিন্তা না করে ইউনূস সরকারের পাশে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত জামাতে ইসলামীকে ক্ষমতায় আনা নিশ্চিত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পক্ষে থাকবে। সাংবিধানিক সরকারের বিপরীতে বিপ্লবী সরকার 5 আগস্টে কেন গঠন করতে পারে নাই? কারণ সেনা প্রধান সব পার্টিকে ডেকে তারপরে রাষ্ট্রপতির ওখানে গিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে শপথ করিয়েছে। আবার এখন বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে সেনাবাহিনীর কিন্তু কোনো বক্তব্য নাই। তার মানে বিপ্লবী সরকার হলে সাংবিধানিক ক্ষমতা বলে যে সেনা প্রধান, যে সংবিধান শপথ করে সে সেনা প্রধান বা তিন বাহিনী প্রধান, তারাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তখন বা বাংলাদেশের ভূখণ্ডে তারাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়। এরপরেও তারা বিপ্লবী সরকার গঠন করার ঘোষণা দেওয়ার পরেও কোনো কথা বলছে না, অথচ এই ওয়াকারকে আমরা কিন্তু বলতে শুনেছি যে এনাফ ইজ এনাফ। ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন হবে, 1 তারিখে সেনাবাহিনী ফেরত যাবে। তারপরে সেনা প্রধানকে বিভিন্নভাবে চাপ দিয়ে তাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে। তাহলে আপনার কথার সূত্র ধরে যে কথাটা আপনি বললেন যে বিপ্লবী সরকার, সুতরাং বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়াতে তারা আছে যদি না পারে। কারণ বিপ্লবী সরকার হলে তো সেনাবাহিনীরই আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে জামাতের আমিরের ঘোষণা দেওয়া 60 লক্ষ তাদের সৈনিক আছে, আর ইসলামিস্ট জঙ্গিরা আছে,
এরা মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো সক্ষমতা কিন্তু তাদের আছে। এখন সেনাবাহিনী যদি ইন্টারফেয়ার করে এবং অন্তর্বর্তী সরকারই রাখে, অর্থাৎ বিপ্লবী সরকার যদি না হতে দেয়, তাহলে নির্বাচন বাতিল করার একটি প্রক্রিয়া যাবে। নির্বাচনও যদি বাতিল না করতে পারে, কারণ সর্বশেষ তথ্য আমরা যেটা জানি যে পৃথিবীর সকল দেশ চাপ দিচ্ছে নির্বাচনের জন্য, এবং আমেরিকা খুব জোর চাপ দিয়েছে অতি শীঘ্র নির্বাচন করে দেওয়ার জন্য। তাহলে নির্বাচনে গেলে জামাতের ক্ষমতায় আসার প্রক্রিয়া হিসেবে এই হাদি হত্যাকাণ্ড, আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করা এবং ভারত বিদ্বেষী একটি সেন্টিমেন্ট তৈরি করে সেই ভোটগুলোকে তাদের ভোট ব্যালট বাক্সে নেওয়া, এই কথাটা আপনাকে বলেছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করতে পারবে তারা? আপনি ডাকসুতে 80% ভোট কাস্ট হয়েছে, অনুপস্থিত ভোটারদের ভোটগুলো তারা দিয়ে দিবে। তারা যারা ভোট দিতে যাবে না, আমি আপনাকে একটা বলি, জামাত এত অর্গানাইজড, তাদের কাছে কিন্তু কোন এলাকায় কোন বাড়ির কে কে নৌকায় ভোট দেয় বা দিতে পারে সেটা তারা জানে। এটা তো আওয়ামী লীগ তো কোনো গোপন রাজনৈতিক সংগঠন না, ওপেন। সুতরাং আওয়ামী লীগের ভোট ক্ষমতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া জামাতের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। নাই। প্রথম হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও এমন ভাবে তাদেরকে করতে হবে, মানে তারা করবে যেটা লুকানোর কোনো উপায় নাই, কিন্তু তারা তাদেরকে বিজয়ী ঘোষণা করবে। ইউনূস সরকার তাদেরকে বিজয়ী ঘোষণা করবে, যেটা ডাকসুতে ঘটেছে। প্রচুর অনিয়মের প্রমাণ পাওয়ার পরেও ডাকসুর ফলাফল ঘোষণা হয়েছে। ডাকসুর ফলাফল 72 ঘন্টা অপেক্ষা করে তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছে। সুতরাং জামাতকে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিপ্লবী সরকার না হয় নির্বাচন বাতিল, আর সর্বশেষ নির্বাচন হলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং যেই আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না তাদের ভোট কাস্ট করানো, এর ভেতর দিয়ে জামাত ক্ষমতায় আসার প্রক্রিয়া করবে। এখানে প্রথম আলো রেজিস্টারে হামলাটা জামাতের কাজ না অন্য কোনো জঙ্গি সংগঠন? আপনাকে বুঝতে হবে যে 5 আগস্ট পর্যন্ত যারা সাথে ছিল সাধারণ মানুষ হিসেবে রাজপথে, তাদের বেশিরভাগ মানুষ কিন্তু ছিল হচ্ছে ভোটাধিকার তারা পায় নাই, মনে করেছে 18-24 নির্বাচন হয় নাই, তারা ভোট দিতে পারে নাই, কোটা বাতিল এবং শেখ হাসিনা সরকারের পতন। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে সাধারণ মানুষকে যুক্ত করে যারা জয়ী হলো তারা হচ্ছে ইসলামিস্টরা। এই ইসলামিস্টরা কিন্তু ধীরে 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 তাদের মুখোশ উন্মোচন করতে থাকে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি, ভিসা লাগবে না, পাকিস্তানের বিমান বাংলাদেশে আসা, আবার সেই বিমানে করে গুলি আসা, পাকিস্তানের জাহাজ বন্দরে আসা, সেই জাহাজ ভর্তি অস্ত্র আসা, এই সবগুলো বিষয় ধীরে ধীরে তারা উন্মোচন করে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এই 3 প্রশ্নে আপোষ করে না, সেই শক্তিটাকেও তারা নিধন করার প্রক্রিয়া হিসেবে কিন্তু ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং নুরুল কবিরের উপরে হামলা। কারণ নুরুল কবির কিন্তু 7 দিন আগে একটি টক শোতে বলেছে যে জামাতের দ্বৈত চরিত্র, একদিকে জামাতের আমির বলছে যে 1947 আমরা স্বাধীন হয়েছি, 2024 আমরা স্বাধীন হয়েছি। এই জামাতের আমিরই কিন্তু 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের বিরোধী ন্যারেটিভে থাকলে জনগণের কাছে যেতে পারবে না, তখন সে বলেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আবার মুক্তিযুদ্ধে তাদের অপরাধের জন্য তারা ক্ষমা চাবে না, কারণ তারা বলে যে এই যে বাংলাদেশে এখন জামাত শিবিরের যারা নেতৃত্ব দেয় তাদের জন্মই হচ্ছে
স্বাধীনতার পরে, এবং এরা তো কেউ রাজাকার না। এবং মেজর আখতারুজ্জামান যে জয়েন করলো জামাতে, সে বলছে যে এই জামাতে ইসলামী পাকিস্তানের জামাতে ইসলামী না, এটি বাংলাদেশ জামাতে ইসলামী, এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করে। উনি অথচ একটা কথা বলেছেন জামাতে যে ইসলামী উনি যুদ্ধ করেছেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে না। হ্যাঁ, না, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে যে জামাতকে বৈধতা দেওয়ার জন্য, জামাতকে যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী বলা হয়, মেজর আখতারুজ্জামানের মতো অনেক মুক্তিযোদ্ধাকে তারা নিবে, কিন্তু তারা যেই ন্যারেটিভটা দিচ্ছে, যেই বাংলাদেশ জামাতে ইসলামী, সেই বাংলাদেশের জামাতে ইসলামীর নেতা তো গোলাম আজম, সেই বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা তো মতিউর রহমান নিজামী, সেই বাংলাদেশের নেতা তো এটিএম আজহার, জামাতে ইসলামীর নেতা। মানে যারা একদম সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তারাই জামাতে ইসলামের নেতৃত্ব ছিল। তাহলে সেই জামাতে ইসলামীকে বর্তমান বাংলাদেশে প্রাসঙ্গিক করার জন্য যে মুক্তিযোদ্ধাদের যে যুক্ত করে জামাতকে যে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটিও কিন্তু একটি নির্বাচনী কৌশল। এবং কালকে এই যে প্রথম হলো ডেইলি স্টার, আপনার মনে আছে সম্ভবত আওয়ামী লীগ কোনো একটা কারণে ছাত্রলীগ একদিন প্রথম আলো গেরুয়ার একটা কর্মসূচি দিয়েছিল, ছাত্রলীগ কিছু নেতা কর্মী। সেই দিন আমি যতটা জানি, ভারতীয় দূতাবাস, হাই কমিশন এবং আমেরিকান এমবেসি দুটোই কিন্তু ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছে এবং তারা সিকিউরিটির ব্যবস্থা করেছে, কোনো অকারণ ঘটেনি সেটা। কালকে তাদের এখানে হামলা করতে দেয়া হলো, হামলা করার পরে, আগুন দেওয়ার পরে, তারপর সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড গেল এবং সবকিছু মেসেজার হওয়ার পরে প্রধান উপদেষ্টা দুই সম্পাদকের সাথে ফোন করে দুঃখ প্রকাশ করলেন এবং এইটা ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বললেন। এটা আসলে কি মেসেজ? এটা এখানে প্রথম আলো এবং ডেইলি স্টার তো বাংলাদেশের মানুষের জন্য কাজ করে না, কিন্তু তারা প্রথম থেকে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের দালাল হিসেবেই কাজ করে, তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। এবং প্রথম আলো, ডেইলি স্টার দুটো পত্রিকাই 111 যে প্রক্রিয়া ছিল, -2 ফর্মুলা ছিল, সেই বাস্তবায়নের প্রক্রিয়ার সঙ্গে তারা সম্পৃক্ত ছিল। সেক্ষেত্রে দুই পরিবারকে মাইনাস করার প্রক্রিয়ায় খালেদা জিয়া তো 16 বছর আগেই মাইনাস হয়ে গেছে, এখন তিনি হসপিটালে। উনি বেঁচে আছেন, বেঁচে থাকেন, এটা আমরা চাই, কিন্তু উনি আর সরকার প্রধান হওয়ার মতো অবস্থায় নেই। আর এই যে গত দিন ঘটনা ঘটলো, এটার অন্যতম আরেকটা প্রক্রিয়া হচ্ছে তারেক জিয়া কিন্তু দেশে আসার ঘোষণা দিয়েছে, এবং যখনই তার দেশে আসার সময়টা সন্নিকটে, তখনই সারা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করা হলো। জানাজার পরে কি হবে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে তারেক জিয়া না আসতে পারে। তাহলে -2 ফর্মুলায় এই প্রথম আলো, ডেইলি স্টার তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবে। শেখ হাসিনা দেশে নেই, তাকে বাংলাদেশ থেকে, মানে দেশ থেকে বাধ্য করা হয়েছে। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার যে আমেরিকা এবং ভারতের যে ইনফরমেশনটি আপনি দিলেন, ভারত এবং আমেরিকার দূতাবাসের ইন্টারফারেন্সের মাধ্যমে প্রথম আলোকে ওই দিন বাঁচানো হয়েছিল। কিন্তু ইসলামিস্টদের যতক্ষণ পর্যন্ত প্রথম আলো বা জামাতে ইসলামের যতক্ষণ পর্যন্ত প্রথম আলো এবং ডেইলি স্টারকে প্রয়োজন ছিল, ততক্ষণ পর্যন্ত এটা তারা ভাঙে নাই। এখন তো প্রথম আলো এবং ডেইলি স্টার যখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে, তখন তো এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। প্রথম আলো, ডেইলি স্টার তো আর বাংলাদেশে এখন আর প্রয়োজন নাই। -2 জন্য তারা তাদের দায়িত্ব পালন করে ফেলেছে। এখন প্রথম আলো, ডেইলি স্টার যেহেতু মুক্তিযুদ্ধের
খেয়ে কথা বলে, তাহলে প্রথম আলো ডেইলি স্টারকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াই এটা। এরপরে আসেন ছায়ানট। ছায়ানটকে কেন ভাঙা হলো? যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা হয়েছিল, ছায়ানট কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে সহস্র কণ্ঠে কিন্তু জাতীয় সঙ্গীত গেয়েছিল, এবং এই বিজয় দিবস অনেক বড় আকারে কিন্তু ছায়ানট করেছে। এই ছায়ানট কিন্তু 5 আগস্টের পরে নীরব থেকেছে। ছায়ানট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের পক্ষে একদিনও কোনো বিবৃতি দেয়নি, কিন্তু তারা বাঙালি সংস্কৃতিকে লালন করে, তারা মুক্তিযুদ্ধকে লালন করে, তারা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায়, সম্মান জানায়, বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানায়, সম্মান জানায়। ছায়ানটকে পুড়িয়ে দিয়েছে। উদীচী, সেই উদীচীকেও, উদীচীর অফিসগুলোতেও কিন্তু আজকে জেলায় জেলায় হামলা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। সাংবাদিক নুরুল কবির জামাত নেতাদের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম শুধু একটি পতাকার জন্য নয়। এটি জামাত নেতার কথা। অবশ্যই স্বাধীনতা যুদ্ধ তো পতাকার জন্য নয়। সেই জামাতে ইসলামীরই আবার বর্তমান ন্যারেটিভ হচ্ছে ভারত পাকিস্তানকে আলাদা করবার জন্য ভারত এই যুদ্ধটা করে। তাহলে জামাত যে নেতা যে বলছে আমরা 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পতাকা পাওয়ার জন্য নয়, তাহলে এই স্বাধীনতা যুদ্ধে আপনারা কার পক্ষে ছিলেন? কার স্বাধীনতা? আপনারা পাকিস্তানের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন? আসলে তো ভারত বিদ্বেষী পাকিস্তান পন্থীরাই এখন বাংলাদেশের মাঠ তারা দখলে নিয়েছে, রাজনৈতিক মাঠ। এমন শক্তিশালী হয়েছে যে সেনাবাহিনীকে দমন করার মতো শক্তি তাদের আছে, এবং যুদ্ধের স্ট্র্যাটেজিতে ফ্রন্টলাইনার যে থাকে, সেই ফ্রন্টলাইনারে সেনাবাহিনীর ফ্রন্টলাইনারকে যেমন ইনফ্যান্ট্রি বলে, সে ইনফ্যান্ট্রিকে মোকাবেলা করার মতো শক্তি এখন জামাত সঞ্চয় করেছে। আর ভারত বিদ্বেষী কথা বলে তারা কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, খেয়াল রাখবেন, তারা বারবার এমন ভাবে ভারতকেও উস্কাচ্ছে যে ভারত যদি কোনোভাবে এই সময়ে বাংলাদেশ তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের সীমান্ত রক্ষার স্বার্থে কোনোভাবে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে ভারত বিদ্বেষী বাংলাদেশের যে মানুষগুলো, তাদের সঙ্গে বাংলাদেশের প্রায় 100% মানুষ ভারত বিদ্বেষী হয়ে যাবে। ভারত আছে এখানে একদম পুলসেরাতের উপরে দাঁড়িয়ে। ভারত তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা, এই বিষয়গুলো বাঁচানোর জন্য বাংলাদেশের ভেতরে এই মৌলবাদীদের উপরে আক্রমণ করা ছাড়া যেহেতু তাদের কোনো পথ নাই, আবার যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট পুরোপুরি ভারত বিদ্বেষী হয়ে যাবে। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ খেলা। ইউনূসের যারা এখনো সমর্থন করছে, ইউরোপীয় ইউনিয়ন এবং পাকিস্তান সহ মৌলবাদী রাষ্ট্রগুলো যারা বাংলাদেশের মৌলবাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়ায় নেমেছে। এখন ভারত যদি সরাসরি ইনকলাব মঞ্চের ঘোষণা ছিল, যেটা সামাজিক মাধ্যমে আস্তে আস্তে, যে 2024 সালের 5ই আগস্ট আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের ব্রিটিশদের যাবতীয় নিদর্শন ঘোষণা দিয়ে ধ্বংস করেছি, এসবের একটিরও মামলা নেয়ার সাহস পুলিশ প্রশাসন নেয় নাই। ভারতের দালাল প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ধ্বংস করা আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনা নিয়ে
মামলা নেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটাতে বাধ্য হবে। এটা কার স্ট্যাটাস বললেন বিষয়টা? আমি যা বলেছি ইনকলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ, মানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র মানে সমন্বয়কৃত হচ্ছে কি বলে আপনার হাদি। সুতরাং ধরে নেন হাদি কিংবা হাদির আদর্শের বিশ্বাসী মানুষের এটা একদমই পুরোপুরি পরিকল্পনাটা হচ্ছে ঠিক 54 বছর আগে বাংলাদেশ যে জয়ী হয়েছিল, ভারতের সহযোগিতা পেয়েছিল, ভারতের সহযোগিতা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, পাকিস্তান পরাজিত হয়, পাকিস্তান সেই 54 বছর ধরে পরাজিত হওয়ার যে যন্ত্রণা পোষণ করেছে, জামাতে ইসলামী 54 বছর ধরে পরাজিত হওয়ার যে যন্ত্রণা পোষণ করেছে, তারই ফলাফল হচ্ছে আজকের বাংলাদেশ। এবং এই বাংলাদেশ গণতন্ত্রের কোনো সুযোগ আর নাই, বাঙালি সংস্কৃতির কোনো সুযোগ আর নাই, এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের আর কোনো সুযোগ নাই। এবং কালকে ভারতীয় পার্লামেন্টে যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা জমা হয়েছে বাংলাদেশ বিষয়ে, সেখানে তারা বলেছে এই প্রথম বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা খুবই ঝুঁকির মধ্যে পড়েছে। আপনি দেখেন ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে কমপ্লিটলি, চিকিৎসা ভিসাও দিবে না। এবং ইউনূস সরকার কতটা পরিকল্পনা করে এগিয়েছে, যখন মানে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ভারতে চিকিৎসা নিতে যায়, ভারত যদি বন্ধ করে দেয় তারা কিন্তু গত 1 বছর ধরে প্রক্রিয়া করে চায়নাতে চিকিৎসার সেবা নেয়ার ব্যাপারে চায়না সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে, এবং সেখানে কিন্তু তাদের সমস্ত আয়োজন হচ্ছে, এবং চাইনিজরা বাংলা শিখতে শুরু করেছে যাতে চিকিৎসা নিতে যায়। তার মানে ভারতের সঙ্গে যদি চূড়ান্ত ভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে তার বিকল্প জায়গাগুলো কিন্তু ইউনূস সরকার প্রথম থেকে তৈরি করেছে। এবং এই ডক্টর ইউনূস কিন্তু নিজে তার বক্তব্যে বলেছে যে ভারত যদি আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে আসে, আমরাও আমাদের সেভেন সিস্টার্সও আছে। আর আজকে এসে জামাত সহ মৌলবাদী গোষ্ঠীর একমাত্র বক্তব্য হচ্ছে এই সেভেন সিস্টার। আপনি দেখেন সাবেক সেনা কর্মকর্তারা, গোলাম আজমের ছেলে সহ, তারা বলেছে ভারতের এই 7টি রাজ্যকে স্বাধীন করতে হবে, ভারত ভাঙতে হবে, তাহলেই আমরা ভারতের আগ্রাসী মনোভাব থেকে মুক্ত পাবো এবং 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হবে। তার মানে বর্তমান রাষ্ট্র বাংলাদেশ যেটা, সেটি হচ্ছে যারা সহযোগিতা করে তাদের কয়েক হাজার সৈন্যের মানে শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করলাম, এবং তাদের সেনাবাহিনীর বাংলাদেশে অপারেশনের যে প্রধান জেনারেল অরোরা, তার কাছে নিয়াজির আত্মসমর্পণ, অর্থাৎ ভারতের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ, এই সকল কিছুর প্রতিশোধ নেয়ার একদমই চূড়ান্ত জায়গাতে এখন তারা আছে। এবং ভয়ঙ্কর হচ্ছে যদি কোনোভাবে এই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকাতে 1-2টা সীমান্ত যদি যুদ্ধ শুরু করে দিতে পারে, অর্থাৎ অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু ভারতের আর প্রতি আক্রমণ করা ছাড়া তাদের আর কিন্তু কোনো সুযোগ থাকবে না। সেই যুদ্ধে বাংলাদেশের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে বাইরে মূল আরেকটা জায়গায় আসছি আপনার সাথে। এই যে মানে প্রথম আলো রেল স্টেশন হামলা করে আজকে আমরা দেখলাম নাগরিকদের ব্যানারে প্রথম আলো রেল স্টেশনের সামনে বন্ধন হয়েছে। এই নাগরিক মুখগুলোকে আমরা চিনি এবং তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবেই তাদেরকে আমরা চিনি। এই মানুষগুলো কোনোদিন কেন
32 নম্বরে একটা মানববন্ধন করতে যায় না। আপনাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে প্রথম আলোর তো জন্মই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য। এই প্রথম আলো তাদের অন্যতম রাজনীতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী। আমি যে মানে আপনি প্রথম আলোতে আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে নেগেটিভ নিউজ করার শত সহস্র প্রমাণ আছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রথম আলোকে বন্ধ করে নাই। কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টার 111-এর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই প্রথম আলো ডেইলি স্টার 24-এর আন্দোলনের এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেই মেয়েটা সাংবাদিক কার্ড নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল, জাইমা, সেই মেয়েটা কিন্তু কালকে ওখানে আটকা পড়েছিল এবং সে ওখানে বসে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যে আই ক্যান্ট ব্রিথ, ইউ আর কিলিং মি। তার মানে হচ্ছে যে এই প্রথম আলো ডেইলি স্টার তারা যতই আক্রমণের শিকার হোক, তাদের যে মূল এজেন্ডা -2 সেখান থেকে তারা সরে আসবে না, যার ফলে তারা 32 নম্বরে যাবে না। কালকে যদি চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর ভেঙে দেওয়া হয়, সেটার জন্য তারা কথা বলবে না। আপনার মনে আছে 5 আগস্টে 32 নম্বর পুড়িয়ে দেওয়ার পরে 26 জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছিল? আনু মোহাম্মদও ছিল, সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামালও কিন্তু ছিল ওই 26 জনের মধ্যে। কিন্তু ওই বিবৃতিটাতে তারা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনাকে ব্লেম করেছে এবং বঙ্গবন্ধু এবং ধানমন্ডি 32 নম্বর এটি আওয়ামী লীগের সম্পত্তি নয় এটি বলে তারা বিবৃতিটা দিয়েছে। আপনার ভাই যদি আক্রান্ত হয়, আপনার ভাইয়ের কতটা দোষ সেটা আপনি বিবেচনায় নেবেন, নাকি আপনি আপনার ভাইটাকে বাঁচাবেন? বাংলাদেশ যখন অনিরাপদ, তখন আপনি বাংলাদেশ বাঁচানোর লড়াইটা করতে চান বলতেছেন, আবার বাংলাদেশটা হারিয়ে যাবে, চিরতরে পরাজিত হয়ে যাবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো অপ্রাসঙ্গিক হয়। যেদিন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে, সেদিন বাংলাদেশ আবার 1947-এর পূর্ব পাকিস্তান হয়ে যাবে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির মৃত্যুকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। হাদির জন্য একদিনের শোক ঘোষণা করা হয়েছে। কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সদস্য জাতিসংঘ বাহিনীতে মারা গেল, তাদের জন্য শোক ঘোষণা করা হয় নাকি? আপনাকে মনে রাখতে হবে, ডক্টর ইউনূস 5 আগস্টের পরে 8 আগস্টে এসে উপদেষ্টা হওয়ার পরে জুলাই শহীদদের ভেতরে একমাত্র আবু সাইদের কবরেই তিনি গিয়েছিলেন কবর জিয়ারত করার জন্য। আর কারো কিন্তু জুলাইয়ের শহীদ আর কারো পরিবারের সঙ্গে কিন্তু তিনি দেখা করেন নাই, যান নাই। সুতরাং একদম প্রথমে যে কথাটা বলেছি, সাইদ একটি আইকনিক ক্যারেক্টার তৈরি করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল যাতে আন্দোলনটা তারা সফল করতে পারে। একটি আন্দোলন সফল করার জন্য লাশ প্রয়োজন, তারা সাইদের লাশ ফেলেছিল এবং লাশটা তারা ওই লাশকে কাঁধে নিয়ে তারা জনগণের কি বলে সেন্টিমেন্টকে তাদের পক্ষে আনে এবং তারা আন্দোলন করে এবং সফল হয়। হাদিও ঠিক এমনি আরেকটি আইকনিক ক্যারেক্টার, তাকে দিয়ে ভারত বিদ্বেষী বক্তৃতা দেওয়ানো, আওয়ামী বিরোধী বক্তৃতা দেওয়ানো, বাজে ভাষায় বক্তৃতা দিয়ে জনপ্রিয় করানো এবং এই জনপ্রিয় করানোর পরে হাদিকে হত্যা করা। সুতরাং হাদি তো তাদের হত্যা করার মরদেহ হচ্ছে হাদি। সাইদকে তারা হত্যা করেছে, সেই লাশ কাঁধে নিয়ে কফিন নিয়ে তারা আন্দোলন করে জয়ী হয়েছে এবং ঠিক একইভাবে হাদিকে তারা হত্যা করলো এবং হাদিরকে লাশ কাঁধে নিয়ে এই আরেকটি বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়ার দিকে তারা অগ্রসর হচ্ছে।
এখানে